আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির। বাংলাদেশ গতকালকে আফগানিস্তানের সাথে ম্যাচ হেরে গেছে। বাংলাদেশের যে ইকুয়েশন ছিল সব কিছুকে বাদ দিয়ে, যেহেতু বিশ্বকাপটা আমাদের শেষ, আমরা হিসাবে কাগজে কলমে আমাদের এই বিশ্বকাপটা হয়েছে সব থেকে সফল একটা বিশ্বকাপ। কিন্তু যখন আমার সামনে প্রথম দুইটা ম্যাচ আমরা একেবারে বাজেভাবে হারার পরেও, আমি অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে পরাজয়ের কথা বলছি, সেই ম্যাচগুলো হারার পরেও আমাদের সামনে যে সুযোগটা এসেছিল যে 12.1 বা 73 বলে 116 রান করতে পারলে আমরা সেমিফাইনালে খেলতে পারবো, এবং আমাদের এই গ্রুপ থেকে আমরা অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে বিদায় করে দিয়ে আমরা সেমিফাইনাল খেলার একটা সুযোগ আমরা পাবো। কিন্তু গতকালকে নাজমুল শান্ত যেই কথা বলেছেন, তার কথা অনুযায়ী আপনি যদি একটু আলাপ আলোচনা করেন, যত কিছুই বলেন যে মাহমুদুল রিয়াদ কেন সেই 5টা বল ডট খেলেছেন, কেন তিনি বাউন্ডারি মারার ট্রাই করেননি, সেইগুলো আপনি একটা সাইডে রাখেন। কিন্তু আমাদের অধিনায়ক যেই কথা বলেছেন, তিনি তো অবশ্যই প্ল্যানিংয়ের অংশ। তো তিনি এসে সংবাদ মাধ্যমে যেই কথা বলেছেন, তিনি বলেছেন যে প্রথম 6 ওভার আমরা শুরুর দিকে একটু চালিয়ে খেলার চেষ্টা করব যদি আমাদের উইকেট না যায়। সে কিন্তু বলেছে যে যদি আমাদের উইকেট না যায় তবেই আমরা ট্রাই করব সেই যে আমাদের যে লিমিটেশনটা আছে বা আমাদের যে একটা ক্ষুদ্রতম একটা চান্স বা একটা সুযোগ আমাদের আছে, সেইটা আমরা ক্রস করার চেষ্টা করব। দেখেন, একটা ক্রিকেট দলের মেন্টালিটি যদি এরকম হয়, একটা ক্রিকেট দলের, আপনি বাংলাদেশ বাদ দেন, বাংলাদেশের জায়গায় বড় বড় দলগুলো বাদ দেন, নেপাল, নেদারল্যান্ডস, আফগানিস্তান, আমরা যাদের বিপক্ষে খেলেছি, আপনি যদি উগান্ডা, আপনি যদি পাপুয়া নিউ গিনি, অন্য যেই কোনো অ্যাসোসিয়েট মেম্বার দলের কথাও যদি বলেন, প্রত্যেকটা দলই চেষ্টা করবে অন্তত ওই অ্যাচিভমেন্ট অর্জন করার জন্য, যেটা করতে পারলে তার দল সেমিফাইনাল খেলতে পারবে। এখন আপনি যদি আপনার দল ওই সুপার 8-এ ওঠার পরেই সিরিয়াসলি বা অফিসিয়ালি বলে দেন যে হ্যাঁ, আমরা যে লক্ষ্য আমাদের ছিল যে আমরা সুপার 8-এর পর্বে আমরা যাব, সেটা আমরা অর্জন করতে পেরেছি, এখন আমরা যা পাবো সেটা বোনাস। আমরা বিরাট কোহলিকে আউট করতে পেরেছি, এটা আমাদের বোনাস হিসেবে ধরতে হবে। আমাদের রিশাদ এই টি-20 বিশ্বকাপে 14 উইকেট পেয়েছেন। বাংলাদেশি কোনো বোলার একটা ওয়ার্ল্ড কাপে এত বেশি উইকেটের আগে কেউ পায়নি, এটা আমাদের বোনাস হিসেবে ধরতে হবে। এখানেই আমাদের সন্তুষ্টি। তো আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের কোচ, আমাদের অধিনায়কদের মানসিকতাই যদি এরকম থাকে, তখন আপনি তাদেরকে নিয়ে কেন আশা করবেন, কেন আপনি তাদেরকে নিয়ে কান্না করবেন? গতকালকে একটা সিনারিও খুবই ভাইরাল ইস্যু, সেটা হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ, যিনি ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছেড়ে গেছেন, ফিল্ডিংটা তিনি করতে পারেননি, ব্যাটিংটা তিনি দারুণ করেছেন। সেই রহমানুল্লাহ গুরবাজ শেষের দিকে কান্না করেছেন, দেখা গেছে একবার অন এয়ারে ক্যামেরাতে দেখা গেছে তিনি কান্না করছেন। সেখানটায় আমাদের সাকিব আল হাসান ডাক মেরেছেন। সেই সাকিব আল হাসান যে রিল্যাক্স মুডে ছিলেন, বিন্দুমাত্র সেই সিরিয়াসনেস তার ভিতরে আমি দেখিনি। তো এখানটাই তো পার্থক্য। আমার মূল আলোচনার সেটা হচ্ছে জবাবদিহিতা চাওয়া হবে কিনা, বা জবাবদিহি করবেন কে? বাংলাদেশ দল যে অযোগ্যতার প্রমাণ তারা দিয়েছে, এই অযোগ্য দল সেমিফাইনালে যাবে কেন? একটা হচ্ছে আমরা সেমিফাইনালের সুযোগটা আমাদের ছিল, একেবারে লাস্ট একটা সময় ছিল যে 19 বলে 43 রান দরকার ছিল, তখনই তো মাহমুদুল্লাহ রিয়াদ এই 5টা বল ডট খেলে ফেলেছেন। এখন ওইটা টিমের আপনার প্ল্যানিংয়ের অংশ। এখানটায় মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি একা দোষ দিতে পারেন না, কারণ নাজমুল শান্ত নিজেই স্বীকার করেছেন যে আমাদের ওই রকম চিন্তাভাবনা ছিল যে শুরুর দিকে আমরা একটু চালিয়ে খেলবো। সেই চিন্তাভাবনা অনুযায়ী লিটন কুমার দাস কিন্তু প্রথম ওভারই 13 রান নিয়েছেন। তো তারপর থেকে হয়তো ফজল হক ফারুক উইকেট পেয়েছেন, তানজিদ হাসান তামিম আউট হয়েছেন। উইকেট যখন চলে গেছে, 3টে উইকেট যখন চলে গেছে বাংলাদেশের, তখনই বাংলাদেশ ডিফেন্সিভ মুডে চলে এসেছে, আর ওই চেষ্টাটাই করেনি। বাংলাদেশ তখন জিততে চেয়েছে। ছোট্ট একটা প্রশ্ন, সেটা হলো বাংলাদেশ যদি এই ম্যাচটা যদি জিতেই যেত, এখন তো শেষ পর্যন্ত তো জিততে পারলাম না, যদি বাংলাদেশ জিতে যেত আমাদের কি এরকম আমরা অর্জন করে ফেলতাম? আর এখন যে আমরা হেরে গেলাম, এখন আমাদের কি এরকম বদনাম হয়ে গেছে, বা আমাদের কি এরকম ক্ষতিটা হয়ে গেছে? আমি এই উত্তর এখনো পাচ্ছি না। তো ওই ডিফেন্সিভ মুডে না গিয়ে আমরা যদি চেষ্টাটা করতাম, আমরা যদি অল আউট হয়ে যেতাম, 12.1 আগেই যদি আমরা অল আউট হয়ে যেতাম, এখন তো আমরা 8 রানে হারলাম, আমরা যদি 40 রানে হারতাম, আমরা যদি 80 রানে হারতাম, 20, 25, 30, 40 রানে যদি আমরা অল আউট হয়ে যেতাম ওই চেষ্টাটা করে, আমাদের অসুবিধা ছিল না। কিন্তু আমরা তো সেটা করতে পারিনি, কারণ
আমাদের টিম ম্যানেজমেন্টের প্ল্যানিংই ছিল এরকম। তো উপর থেকে বলা হয়েছে যেরকম মাহমুদুল রিয়াদ সেরকমই ব্যাটিংটা করেছেন। লিটন কুমার দাসের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। এই ক্রিকেটার এর আগে কি করেছেন না করেছেন, 17 ইনিংস পরে তিনি 50 পেয়েছেন, সেটা একটা ভিন্ন আলোচনা। কিন্তু শুরুর থেকে তিনি যখন মাঠে ছিলেন তিনি ওই 12.1 ওভারের মধ্যে জিততে চেয়েছেন, সেই ইন্টেন্ট তার ব্যাটিংয়ে ছিল। যখন তিনি দেখছেন তার অপর প্রান্তের পার্টনাররা আসে আর যায়, তখন তিনি মুখটা তার মানে একেবারে বিমর্ষ দেখাচ্ছিল একটা সময়, যখন তাওহিদ হৃদয় আউট হয়ে গেছেন ঠিক তখন। তো তারপরেও মাহমুদুল রিয়াদ যখন আবার 5টা বল খেলে ফেলেছেন, লাস্ট বলে একটা রান নিতে পারতো লিটন কুমার দাস, সেটা কিন্তু লিটন কুমার দাস নেয়নি। কারণ তখনও লিটন কুমার দাস চেয়েছিল বাংলাদেশ ম্যাচটা জিতুক 12.1 ওভারের আগে। এই একজনকে আমি দেখলাম যে ম্যাচ 12.1 ওভার আগে জিততে চেয়েছে, যখন 12.1 ওভার শেষ হয়ে গেছে তখন বাংলাদেশ ম্যাচটা জিততে চেয়েছে। কিন্তু সেটা তাকে একজন যে থেকে তার পাশে থেকে যে সাপোর্ট করবে, সেই সাপোর্ট পর্যন্ত কেউ করতে পারেনি। দুর্ভাগ্য বাংলাদেশের। এই রকম একটা অযোগ্য দল আমি আগামীকাল বা তার পরের দিনই আমি একটা ভিডিও পাবলিশ করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে বাংলাদেশি ব্যাটারদের যে অবস্থা, টি-20 বিশ্বকাপটা যে তারা খেললো, এই ব্যাটারদের একটা পরিসংখ্যানগত দিক নিয়ে আমি একটু আলোচনা করে সেই ভিডিওটা ছাড়বো। সেখানটায় দেখবেন যে বাংলাদেশি ব্যাটারদের করুণ দশা। ব্যাটারদের কারণেই বাংলাদেশ অযোগ্য বলে আমি মনে করছি। পাশাপাশি ম্যানেজমেন্টের যে প্ল্যানিং একেবারে যাচ্ছে তাই বা বস্তাপচা একটা প্ল্যানিং, এই রকম ম্যানেজমেন্ট নিয়ে দল সেমিফাইনালে যাওয়াটা আমার কাছে মনে হয় অযৌক্তিক। বরং আফগানিস্তানের দিকে তাকান, শন ট্রেট যিনি আছেন, জোনাথন ট্রট যিনি আছেন, ড্রয়েন বাবু, তারা কতটা উজ্জীবিত করেছে দলকে, সেই হিসাব নিকাশগুলো আপনি একটু অন্যভাবেও ভাবতে পারেন। বাংলাদেশি কোচিং প্যানেল আর আফগানিস্তানের কোচিং প্যানেল, সেটাও আপনি একটু ভাবতে পারেন। হ্যাঁ, জবাবদিহিতার দিক থেকে যদি আমি একটু কথা বলি, জবাবদিহি কি চাওয়া হবে হাতুরুর কাছে যে কেন বাংলাদেশকে ট্রাই করানো হলো না যে তোমরা 12.1 ওভার আগে জয়ের জন্য একটু খেলো? কেন আমার দলের বেস্ট ব্যাটসম্যান এই মুহূর্তে, হ্যাঁ তাওহিদ হৃদয়ের অফসাইডে শট খেলার অ্যারেঞ্জ বা অ্যাবিলিটি কম, সেটা আমি মানছি, কিন্তু থ্রু অফ দ্য টুর্নামেন্ট তো তাওহিদ হৃদয় আমার দলের সেরা ব্যাটসম্যান। তো তাকে আমরা কেন 6 নম্বরে ব্যাটিং করতে পাঠাবো? ডানহাতি বামহাতি কম্বিনেশন ঠিক করতে গিয়ে সৌম্য সরকারকে পর্যন্ত নামিয়ে দিয়েছি আমরা তাওহিদ হৃদয়ের আগে। এই জবাবদিহি কি চাওয়া হবে? 2023 বিশ্বকাপে একজন বলেছেন যে সাকিব আল হাসানের কারণে ব্যাটিং অর্ডার পরিবর্তন হয়েছে, সাকিব আল হাসান বলছেন যে হাতুরু এটা পরিবর্তন করেছেন। কেন করেছেন সেই জবাবদিহি কি চাওয়া হয়েছে? সেই তদন্ত রিপোর্ট কি প্রকাশ করা হয়েছে? হ্যাঁ, কিছু খবর বেরিয়েছে যে এটা হয়েছে, কিন্তু টোটাল ফাইনাল রিপোর্ট কিন্তু বেরোয়নি। তো এই জবাবদিহিতা বাংলাদেশ ক্রিকেটের নেই। এখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ দল হয়তো জবাবদিহি চাবে না, কারণ যেই ভুলগুলো বাংলাদেশ করেছে, এই ভুলগুলো দেখেন, ভারতের বিপক্ষে বাংলাদেশ যেইভাবে ব্যাটিং করেছে, আরেকটু যদি বাংলাদেশ ভালো ব্যাটিংটা করতে পারতো, বা অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারতো, এইখানটা আফগানিস্তানের বিপক্ষে কিন্তু সমীকরণটা আরও কম থাকতো। তো সেই দিকেও তো বাংলাদেশ নজর দেয়নি, সেখানটা তো বাংলাদেশ ডিফেন্সিভ খেলার চেষ্টা করছে, ভারতের বিপক্ষে স্পিনারদেরকে দিয়ে ভারতকে ঘায়েল করার চেষ্টা করছে। একদম এটাকে কি বলে, মানে প্ল্যানিংয়ের বাইরের একটা অংশ। এটা প্ল্যানিং হতেই পারে না। ভারতের মতন দলকে আপনি স্পিনার দিয়ে আপনি ঘায়েল করে ফেলবেন, আপনি তাদের বিপক্ষে ম্যাচ জিতে যাবেন, এটা একেবারেই মানে ধোপে টেকে নেয় সমস্ত কথা। তো এইরকম একটা দল, এইরকম একটা ম্যানেজমেন্টের দল আপনার বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা রাখে না বলে আমার কাছে মনে হয়। ম্যানেজমেন্টের দিকটাও আপনি একটু লক্ষ্য করেন। অ্যালান ডোনাল্ড, যিনি বাংলাদেশের পেস বোলারদের মানে গুরু ছিলেন, বাংলাদেশের পেস ইউনিটের কোচ ছিলেন, তিনি তাকে আমরা দেখতাম যে পানি নিয়ে বা এইখানে সেখানে তিনি বাউন্ডারি লাইনের ওই রোপের ওই পাশে থেকে তিনি দৌড়াদৌড়ি করতেন, তিনি টিপস দিতেন, যেটা জোনাথন ট্রট এবং ড্রয়েন বাবু গতকাল করেছেন। তো তিনি যে বাংলাদেশের এই মানে সাইডটা ছেড়ে, কোচিংটা ছেড়ে যে তিনি চলে গেলেন, কেন চলে গেলেন? আমাদের প্রধান কোচ বা আমাদের যারা আছেন এই দায়িত্বে, তারা কি এই জবাবদিহিতা দিয়েছে? আমাদের শ্রীনিবাসন, যিনি আমাদের আপনার অ্যানালিস্ট ছিল এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে, তাকেই বলা হয় সব থেকে ভালো অ্যানালিস্ট, তিনি যে আমাদের দলটা ছেড়ে গেছেন, কেন ছেড়ে গেছেন? সেই জবাবদিহিতা কি নেওয়া হয়েছে? তো জবাবদিহিতা দেওয়ার বা জবাবদিহিতা নেওয়ার মতন তেমন কেউ বোর্ডে নেই, বা দিতেও কেউ বাধ্য নয়। আর এইরকম অযোগ্য একেবারে বস্তা পচা প্ল্যানিং নিয়ে কোনো দল বিশ্বকাপের মতন আসলে সেমিফাইনালে চলে যাক, এটা আমি চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।